ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক আমাদের সময় এবং দ্য বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক জনাব মাইনুল আলম এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম যে খবরটি আজকে জানালাম শিরোনামটি ছিল আমাদের এরকম যে সংস্কারের প্রয়োজনে যতদিন প্রয়োজন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান সম্পাদকরা এবং দোষ ত্রুটি ধরিয়ে দেবার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। সম্পাদকেরা আজকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, আলোচনা হয়েছে। আমি শুরুতে যদি ইলিয়াস খান আপনার কাছে আসি, এই যে সেখানে সম্পাদকরা বলেছেন যে ঢালাও হত্যা মামলা বন্ধ করা দরকার, সাংবাদিক নিপীড়নের আইনের ধারা বেশ কিছু ধারা এখনই বাদ দেওয়া সহ বেশ অনেকগুলো দাবি। এই সবগুলো দাবিকে আপনি কতখানি যৌক্তিক বা সময় উপযোগী মনে করছেন এবং সব মিলে আজকের যে বৈঠক সেটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক জনাব মাইনুল আলম এবং দেখছি আপনারা যেটি বলেছেন শিরোনাম করেছেন যে যত সময় লাগে তত সময় সম্বোধকরা চেয়েছেন, বাট প্রেস সেক্রেটারি যিনি ব্রিফ করলেন জনাব শফিকুল আলম, তিনি বললেন 2 থেকে 3 বছর বা এর মাঝামাঝি সময় দিতে বলেছেন। এখানে আমি একটু কনফিউজড হয়েছি। সংস্কার তো বাংলাদেশে অনেক কিছু সংস্কার করা দরকার। প্রথম সংস্কার করতে মানুষের মেন্টাল মেকআপ, আমাদের এখানে মানুষের যে মানসিকতা সেটি আগে চেঞ্জ করা দরকার, অনেক কিছু চেঞ্জ করা দরকার। সেটা কি আমরা পারবো? সুতরাং অনির্দিষ্ট সময় দিয়ে আসলে এটি বলার সুযোগ নেই। আমি মনে করি যে একটি গণতান্ত্রিক সরকারের হাতে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করা উচিত। সম্পাদক এত আগবাড়ি এত উচ্ছ্বসিত হয়ে কেন বললেন সেটি আমার কাছে পরিষ্কার না। তারা বলেছেন যত সময় তারা চান তত সময় মনে হয় ঠিক নেই। কারণ আপনি দেখেছেন যে 4টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়েছে, সেখানে কিন্তু মাত্র 3 মাস সময় ছিল। এখানে আরেকটু বেশি লোক বাট কিন্তু অনির্দিষ্ট সময় দেবে এটি বোধহয় ঠিক নেই। কারণ এবার যারা আন্দোলন করেছে, আমি শুধু একটি বিষয় বলি, ছাত্ররা যাদের বয়স ধরুন 22 থেকে 27 বা 25 এরকম, এরা কিন্তু বাংলাদেশে কোনোদিন ভোট দিতে পারেনি, পার্লামেন্টেও পারেনি, স্থানীয় সরকার নির্বাচনেও পারেনি, অন্যান্য যে ট্রেড বডি রয়েছে, প্রফেশনাল বডি রয়েছে, কোথাও তারা কিন্তু ভোট দিতে পারেন। সুতরাং ভোট দেওয়ার একটি ব্যাপক আগ্রহ কিন্তু মানুষের আছে। সেটি যদি যতদিন ইচ্ছে ততদিন সময় দিয়ে আমার মনে হয় গণতন্ত্রের জন্য ভালো হবে। মানে টাইম ফ্রেমের বিষয় নিয়ে তো মানে রাজনৈতিক দলগুলোর সাথেও কথা হচ্ছে, মানে তার বাইরে মানে শুধু সম্পাদকদের কিংবা মানে সংবাদ মাধ্যমের যে বিষয়গুলো এসেছে, যে সংবাদ মাধ্যমের সংস্কারের যে প্রসঙ্গগুলো এসেছে, সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? সংস্কার তো ঠিক আছে, কারণ সব প্রতিষ্ঠান গত 15.5 বছরের দুর্নীতি শাসন চলেছে, সব প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে। যেমন ধরুন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ। আপনি চিন্তা করুন, বিচার বিভাগ, একজন বিচারক, আপিল বিভাগ একজন বিচারক বলেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, প্রধান বিচারপতি তাকে তলোয়ার উপহার দেয়, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি গিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে। অনেক কিছু ঠিক করতে হবে এবং তিনি তো একটি বিচারিক কুক করার প্রক্রিয়া করেছিলেন যতটুকু আমরা শুনেছি। সুতরাং সব জায়গায় কিন্তু হাত দিতে হবে। এই যে নির্বাচন কমিশন, এটি কোনো কমিশন, এটা কোন নির্বাচন সুষ্ঠুভাবে করতে পেরেছে? তুলনামূলক কম সমালোচনামূলক কোন নির্বাচন করতে পেরেছে? বাট আমাদের দেখুন, আমি উদাহরণটি অনেক জায়গায় দেই, আমাদের পার্শ্ববর্তী দেশ এত একটি বড় দেশ, নানা জাতপাত, অনেকগুলো রাজ্য, কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। কিন্তু আমাদের এখানে নির্বাচনে এত কারচুপি হয়, এটি এখন বলছে পুকুর চুরি না, এগুলো সাগর চুরি হয়। যার ক্ষমতা, যেমন ধরুন গত 3টি নির্বাচন হয়েছে, 3টি নির্বাচনে অনেক প্রশ্ন রয়েছে এবং আমি অনেক জায়গায় বলেছি, আমি মনে করি এই 3টি নির্বাচনে অবৈধ ঘোষণা করা উচিত। আমি জানি না আইনগত সুযোগ আছে, কারণ এমন ব্যক্তি এমপি হয়েছেন যিনি বিদেশের জেলে এখন পড়ছেন, এমন ব্যক্তি এমপি হয়ে মন্ত্রী হয়েছিলেন যে পৃথিবীর কোনো দেশ থেকে জায়গা দেয়নি। কানাডা গিয়ে ঘুরে এসছেন, ঢুকতে দেয়নি, তারপর দুবাইতে এসছেন, সেখানে ঢুকতে দেয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী। এইসব লোক তো এই বিনা ভোটের কারণে এরা নির্বাচিত হয়ে আসে। তারপর ধরুন এই উপজেলা চেয়ারম্যান, এখন ধরুন ইউপি সদস্য যারা বা ইউনিয়ন পরিষদ যে বিষয়টি আছে, সেখানে সেটা বাতিল করলেও
যদি আমি প্যানেল চেয়ারম্যান দিই, প্যানেল চেয়ারম্যান সব আওয়ামী লীগ, কেউ ভোটে হয় নাই, কেউ ভোটে নির্বাচিত হয়নি। এবং ওদিন একটি মজার কাহিনী শুনলাম যে মসজিদের যে কমিটি, সেখানেও আওয়ামী লীগের নেতাদের প্রধান থাকতে হবে। একটি মসজিদের ইমাম সাহেব, তিনি মদ্যপানের বিষয়ে কথা বলেছেন, মদ্যপান পাপ বা অন্য যে ক্ষতিকর দিক, এই জন্য তার চাকরি চলে গেছে, কারণ ওই মসজিদে যিনি সভাপতি ছিলেন তিনি একজন মদ্যপায়ী আওয়ামী লীগ। মানে যেটা বুঝতে পারছি ইলিয়াসের, মানে ওই সার্বিক সংস্কারের আমি আমি বিষয়টি। আমি হ্যাঁ, আমি একটু শেষ করি। এবং এই যে বলেছেন যে হত্যা মামলা করা হচ্ছে সাংবাদিকদের নামে, আমি এটা সমর্থন করি না। তারা যথাযথই বলেছেন, সাংবাদিকরা যদি অপরাধ করে থাকেন ইটস ওকে, বাট হত্যা মামলা দিয়ে এই হয়রানি বা এগুলো করার সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং কালা কানুন যেগুলো তারা বাতিল করতে বলেছেন, গত সরকারের কাছেও এগুলো তারা বলেছেন, এবং সম্পাদক পরিষদ জাতীয় প্রেস ক্লাব সমাবেশও করেছিল, তারা মানববন্ধন করেছেন। কিন্তু সরকার তো কোনো কিছু তোয়াক্কা করতেন না, তারা ধরাকে সরা জ্ঞান করতেন। তারা ধারণা করেছিলেন আমরা এই যে বাংলাদেশের শেষ সরকার, তারা তো শেষ সরকার না। সুতরাং কিছু কালা কানুন গুলো বাতিল করা উচিত বলে বিবেচনা করি। মানে আপনিও মত দিচ্ছেন। অনেক ধন্যবাদ ইলিয়াস খান। আমি একটু মাইনুল আলমের কাছেও একই প্রশ্ন, যে মানে আপনি মনে করেন কিনা যে এই সরকারের আমলে সেই কালাকানুনগুলো যেগুলোর কথা বলা হচ্ছে সেইগুলো রহিত হবে, কিংবা মানে সম্পাদকদের কিংবা সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি সেগুলো একটা সুরাহা হবে কিনা। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে দোষ ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য তিনিও আহ্বান জানিয়েছেন। সব মিলে আপনার মতামত? 5ই অক্টোবরের ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে এসেছে, এই সরকার কেমন সরকার? এটা একটা এক কথা যদি বলেন, দেশকে রাইট ট্র্যাকে যে বিচ্যুতি হয়েছিল গত কয়েক বছরে, এটা সঠিক পথে আনার জন্য উপযুক্ত একটি সরকার। এবং এই জন্য দরকার সংস্কার। আর্থিক খাত, পুলিশ সব ক্ষেত্রে জনপ্রশাসনের সংস্কার, বিচার ব্যবস্থা এবং সাংবিধানিক কিছু সংস্কার প্রয়োজন। এবং আমরা গত কয়েক বছর ধরে শুনে আসছিলাম যে রাষ্ট্র সংস্কার, আসলে রাষ্ট্রটা সংস্কারের দরকার। এই 53 বছর পরে আমরা স্বাধীনতার পর যে পরিস্থিতি, আর 2024 সালে যে পরিস্থিতি, এই সময়ের বাংলাদেশ কিংবা এই সময়ের বিশ্ব ব্যবস্থার উপযোগী একটি রাষ্ট্র এবং সরকার, একটা জনগোষ্ঠী পরিচালনা পদ্ধতি থাকা দরকার। আজকে খুব চমৎকার ভাবে বিভিন্ন শ্রদ্ধেয় সম্পাদকগণ বলেছেন। এবং এক নম্বর কথা, যদি প্রায়োরিটি কথা বলেন, সরকার কেমন সময় থাকা উচিত, মেয়াদ কেমন হওয়া উচিত, 2 থেকে 3 বছর কিংবা 2 বছর কেউ কেউ বলেছেন। এবং এটা যথার্থ। যদি সংস্কারের কিছু কাজ করতে হয়, তো আমরা এক দল ক্ষমতায় আসলো, আরেক দল ক্ষমতায় থেকে চলে গেল কিংবা আসলো, ক্ষমতার পাদবদল গণতন্ত্রের জন্য প্রয়োজন, কিন্তু কিছু ব্যবস্থা থাকা দরকার। যেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ঘোষণা এসছে বিভিন্ন মহল থেকে, এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকেও এসছে। বিএনপি প্রধান বলেছেন যে 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সরকার প্রধান থাকতে পারবেন না। এটা বাংলাদেশ প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই সংস্কারটা, এটা একটা সংস্কার, সাংবিধানিক পরিবর্তন করতে হবে। এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতামত ছিল, বিভিন্ন নাগরিক সমাজের মতামত ছিল, এবং একটা ঘোষণা এসছে তারেক রহমানের পক্ষ থেকে। সুতরাং আমি মনে করি এটার দরকার। না হলে স্বৈরশাসন জন্ম নেয়, এবং যে স্বৈরশাসন আমরা ইতিপূর্বে দেখেছি, স্বেচ্ছাচারিতা জন্ম নেয়। সরকারের মেয়াদ যেটা বলা হয়েছে, এবং রাষ্ট্রের যে কি কি প্রয়োজনীয়, আমাদের অর্থনীতি খাত বর্তমান নতুন গভর্নর এবং নতুন অর্থ উপদেষ্টার নেতৃত্বে এটা একটা ব্যাপক ব্যবস্থাপনা উদ্যোগ নেওয়া হয়েছে, সাঁড়াশি উদ্যোগ বলবো। সর্বজন শ্রদ্ধেয় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে একটি শ্বেতপত্র কমিটি করা হয়েছে। ওখানে 10 জন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অন্তত কয়েক মাসের মধ্যে এই কাজটি করে সুপারিশ আকারে দেবেন। সুতরাং এই কাজগুলো দুরূহ কাজ, এবং এটা শুরু করা, বাস্তবায়ন করা সময় সাপেক্ষ। ইউনূস সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করে গেলে 1-1.5-2 বছরের মধ্যে কিংবা প্রয়োজনীয় সময়ের মধ্যে, আমি কোনো মেয়াদ ঠিক বলবো না, এটা সুপারিশ এসছে, সরকারি সিদ্ধান্ত নেবে। এই যে কাঠামোগত সংস্কারগুলো যদি করে, আর্থিক খাতে বিশেষ করে পুলিশ এবং সেবা খাতে যে সংস্কারগুলো করা প্রয়োজন, তাহলে এটা কাঙ্ক্ষিত একটা ভ্যালু অ্যাডেড হবে, গুণগত পরিবর্তন হবে বলে আমি মনে করি। আমার আরো কথা, আজকে বৈঠকে কোনো শ্রদ্ধেয় সম্পাদক বলেছেন যে দেশকে এখন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা। 1 মাসও হয়নি অন্তর্বর্তী সরকারের মেয়াদ।
কিন্তু এখনো পুলিশ ফাংশনাল হয়নি। এখনো নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, জনগণ পুলিশের থানার সেবাটা পাওয়ার মতো উপযুক্ত অবস্থানে আসেনি। আপনি শিক্ষাঙ্গনগুলো দেখেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো এখনো ক্লাস কার্যক্রম চালু করতে পারেনি। এগুলো ফিরিয়ে আনা দরকার। ভাইস চ্যান্সেলর সহ যে পরিবর্তনগুলো হবে, চট দখলের চর্চা থেকে বেরিয়ে এসে এই যে গুণগত যে পরিবর্তনগুলো আনতে চাই, সেগুলোর জন্য দরকার উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত জায়গায়, সেটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোক, কোনো প্রতিষ্ঠানের প্রধান হোক, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ প্রিন্সিপাল হোক, তাই সব ক্ষেত্রে করতে হবে। মানে আরেকটি মানে কথা দরকার, একটা প্রাতিষ্ঠানিক সার্বিক সংস্কারের যে প্রসঙ্গ সেটা বলছেন মানিউল আলম, আপনি যদি সুযোগ দেন তাহলে আমরা একটা বিরতির পরে ফিরে এসে, বিশেষ করে আজ রাত থেকে যৌথ অভিযান শুরু হবে অবৈধ অস্ত্র উদ্ধারের, সেই বিষয়গুলো এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের দুজনের মতামত শুনবো। আমরা একটা বিরতিতে যাব। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরবো কিছুক্ষণের মধ্যেই। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবার আমরা ফিরে এলাম। আমাদের সাথে আছেন দৈনিক আমাদের সময় এবং দ্য বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক জনাব মাইনুল আলম, আর জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান আছেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। যেটা আলোচনা থেকে বিরতিতে যাবার আগে মাইনুল আলম, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কারের কথা বলছিলেন, সেটি নিয়ে একটি খবর এরকম ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকার আরও কঠোর হচ্ছে। অস্ত্র উদ্ধারে আজকে মধ্যরাত থেকে যৌথ অভিযান শুরু হবার কথা। নজরদারিতে মাদকের গডফাদাররাও এরকম কথাই বলেছেন আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি। আপনার কাছেই আসি যে মানে পুলিশি ব্যবস্থার কথা আপনি বলছেন, সেটির পুনর্গঠন কতটা হলো? আজও আমরা অনেকগুলো রদবদল পদের আমরা বদলি দেখলাম, এবং সেই সাথে যে অবৈধ অস্ত্র উদ্ধারের যে আজকের যে যৌথ অভিযান শুরু হবার কথা, সব মিলিয়ে কতখানি প্রভাব ফেলবে সার্বিক পরিস্থিতিতে? অবৈধ অস্ত্র উদ্ধার ইস্যু তো, জি জি, এই ব্যাপারটা শুরু হচ্ছে এবং দীর্ঘদিনের একটি ব্যবস্থা ছিল। এই ব্যবস্থায় গত 15 বছরে যারা প্রয়োজনীয়, যারা প্রয়োজনীয় না, যাদের দরকার আছে, যাদের দরকার নেই, প্রভাবশালী কিংবা বিভিন্ন ভাবে যারা ছিল ক্ষমতার কিংবা এর আশেপাশে ছিল, প্রচুর অবৈধ অস্ত্র, প্রচুর অস্ত্র দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে, এবং লাইসেন্সের বাইরেও ব্যাপক অবৈধ অস্ত্র ব্যবহার হয়েছে, আমদানি হয়েছে, কেনাবেচা হয়েছে, মানুষ রাখছে এবং এগুলো রাখতো। যার ফলে এই একটা অপরাধের প্রভাব সৃষ্টিকারী কিংবা অপরাধ বাড়ানোর জন্য এই অবৈধ অস্ত্র কিংবা লাইসেন্সধারী অস্ত্র এটা একটা ব্যাপক ভূমিকা রাখছে। যার ফলে দেখেন, এই যে এই জুলাই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন কিংবা অভ্যুত্থান হলো, আমরা কয়েক জায়গায় দেখেছি। আমি খবর পেয়েছি উত্তরা, মিরপুর কিংবা যাত্রাবাড়ি এলাকায়, যেখানে হট স্পট বলে পরিচিত, মোহাম্মদপুরেও এখানে অবৈধ অস্ত্র ব্যবহার হচ্ছে। কারা? এরা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না, এরা ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কিংবা অঙ্গ সংগঠনের নেতা। এরা অস্ত্র রাখতো, অস্ত্র বহন করতো, এবং এরা বিভিন্ন কাজে করতো, চালাতো, এবং আন্দোলন দমাতে গিয়ে এটা করেছে। পুলিশের অস্ত্র ব্যবহার হয়েছে, কিন্তু পাশাপাশি পুলিশ নয় কিংবা কোনো বাহিনীর সদস্য নয় তাদের অস্ত্র ব্যবহার হয়েছে। এটা খুব দুঃখজনক। যার ফলে আমাদের এই দেশে, এই সমাজে কত অস্ত্র আছে এর হিসাব যা আছে এটা কিন্তু পর্যাপ্ত না। যদি 10,000 অস্ত্র থাকে, 15 বছরে 10,000 ব্যক্তি অস্ত্র লাইসেন্স থাকে, আমি একটা কথার কথা বলছি, কিন্তু অবৈধ অস্ত্র আছে এর 50% বেশি। সুতরাং এই অস্ত্র রেখে আপনি অস্ত্র উদ্ধার অভিযান না করে এটা করা যাবে না। সর্বশেষ কবে অস্ত্র উদ্ধার অভিযান হয়েছে আমার মনে নাই, কিংবা কারোর কাছে কোনো তথ্য থাকতে পারে, কিন্তু এবারের এই অভিযানটা খুব দরকার ছিল এবং একদিন পরেই শুরু হচ্ছে সেটা। এটা আমি মনে করি অপরাধীদের নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ একটা ব্যবস্থা সমাজ গঠনের জন্য এটা খুব সহায়ক হবে। আপনি দেখেন, বিভিন্ন মার্কেটে কয়েক বছর আগে গুলশানের একটি শপিং মলে হঠাৎ করে গোলাগুলি শুরু হয়ে গেল। এগুলো কি? অবৈধ অস্ত্র যারা ব্যবহার করছে। সম্ভবত একজন যুবলীগ নেতা ওই যে একজন ব্যবসায়ীকে মেরে ফেললো। বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং এরা যে নিজেদের নিরাপত্তার জন্য এই অস্ত্রগুলো রাখে তা না, এটা প্রতিপক্ষকে ঘায়েল করা, কিংবা এক দলের দুটো গ্রুপ আছে যারা অস্ত্র নিয়ে ঘুরে, যার ফলে মানুষের মধ্যে একটা আতঙ্ক। যেমন আমি বলতে পারি, মতিঝিল এলাকায় একটা টিপু হত্যাকাণ্ড, ওখানে একজন ছাত্রী মারা গেছে, ইডেন কলেজের ছাত্রী মারা গেছে। সে ছিল একজন নিরপরাধ পথচারী, যাচ্ছিল পড়ালেখা শেষ করে আত্মীয়ের বাসায়, অথবা ওখানে যাচ্ছিল শাহজাহানপুর এলাকায়।
সে মারা গেছে এই অবৈধ অস্ত্রের শিকার। মানে আপনি বলছেন যে মানে দীর্ঘদিন পরে এই অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান একটা বড় প্রভাব ফেলবে সার্বিক আইন শৃঙ্খলা আমি পরিস্থিতিতে। মনে করি এটা সবার সহযোগিতা করা উচিত। জি, অনেক অনেক ধন্যবাদ মানিউল আলম, যত অনেক ধন্যবাদ। আমি একটু ইলিয়াস খানের কাছে একটা হ্যাঁ একই বিষয়ে তার মতামত জানবো, সেই সাথে মাদকের গডফাদারদের বিষয়েও আজকে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই সাথে সামনে দুর্গাপূজা আছে, সেই প্রসঙ্গগুলো এসেছে, সব মিলিয়ে আপনার মতামতটি জানবো। না, অস্ত্র উদ্ধার এটি একটি ভালো উদ্যোগ, কারণ আমরা দেখেছি এই যে ছাত্র জনতা আন্দোলনের সময় বিশেষ করে কিছু ছবি ছাপা হয়েছিল এবং চিটং আমরা দেখেছি যুবলী এবং স্বেচ্ছাসেবক লীগের 4 জন প্রকাশ্য অস্ত্রে গুলি করছে। এখন ভিডিও গুলো সব আসতেছে, তখন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যত পুলিশ বাহিনী কিন্তু আসলে এটি দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল এবং আপনি লক্ষ্য করবেন তারা যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তার ফলও কিন্তু পেয়েছে। মানুষ পুলিশের উপর এত ক্ষুব্ধ আমরা কিন্তু কোনোদিন দেখিনি। পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। আমি মনে করি তাদের বোধোদয়ের সময় এসছে। তারা যাতে আগামী দিনে রাষ্ট্রীয় আইন হিসেবে, ওই যেমন মঞ্চে উঠে নৌকার পক্ষে এসপি সাহেব ভোট চেয়েছেন, ওসি সাহেব ভোট চেয়েছেন, প্রকাশ্য বলেছেন আমার বাড়ি গোপালগঞ্জ বা আমি ছাত্রলীগ করতাম, এগুলো এইসব প্রবণতা যেন না থাকে। এবং অনেক অস্ত্র আছে, লাইসেন্স দেয় অনেক অস্ত্র আছে, লাইসেন্স দেওয়া অস্ত্রগুলো অবৈধ। অবৈধ এই অর্থে যার অস্ত্র পাওয়ার কথা না তাকেও অস্ত্র দেওয়া হয়েছে। এগুলো অপব্যবহার হয়েছে, অনেক ছাত্র মারা গেছে, অনেক সাধারণ মানুষ মারা গেছে। সুতরাং আজকে রাত থেকে যে উদ্ধার কার্যক্রমটি শুরু হচ্ছে, এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই অস্ত্র যদি মানুষের হাতে থাকে, বিশেষ করে আওয়ামী লীগ তো এখন নানা ধরনের সাবোটেজ করার চেষ্টা করবে, কারণ তারা একদম কর্নার্ড হয়ে গেছে। তারা চাইবে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করতে, এবং অলরেডি বিভিন্ন জায়গায় হয়েছেও। সুতরাং এগুলো যত দ্রুত উদ্ধার করা যায় আমি মনে করি সেটি মানুষের জন্য ভালো। আর মাদকের কথা আপনি বলেছেন, মাদক দ্রব্য যারা যেমন এই রাষ্ট্র এমন একটি রাষ্ট্র, বদি নামে এক ভদ্রলোক আছেন কক্সবাজার, তিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত, বাট কোন লোককে ছিল না তাকে নমিনেশন লজ্জার ভয় দেয়নি, তার বউকে দিয়েছে। চিন্তাই করা যায় না। আওয়ামী লীগে তো অনেক নেতা আছে, দামি নির্বাচন হোক, রাতের নির্বাচন হোক, বিনা ভোটের নির্বাচন হোক, নির্বাচন তো করেছে তারা 3টি, কিন্তু বদির ওয়াইফকে কেন দিতে হবে নমিনেশন? সেটি কিন্তু তারা দিয়েছে। তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মাদক কারবারি যারা রয়েছে তারা যে দল করুক, যে দল করুক, তাদেরকে গ্রেফতার করা উচিত এবং আইনের আওতায় আনা উচিত। কারণ আমাদের যুব সমাজের একটি বড় অংশ বিভিন্ন মাদক দ্রব্য গ্রহণ করছে এবং নানা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটি তো হওয়ার কথা না। আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি, আমাদের কর্মক্ষম প্রচুর যুবক আছে, প্রচুর তরুণ আছে। এরা যাতে মাদক গ্রহণ করলে, তো যেমন চীন 8 বছর জাপান দখল করে রেখেছিল এবং তাদের কিন্তু মাদক দ্রব্য খাইয়ে বুথ করে রাখা হয়েছিল। আমাদের এখানে যেন এরকম না হয়, কারণ এমনি আমরা নানা সমস্যায় ভুগছি। সর্বোপরি যে কথাটা হচ্ছে যে এই যুবকরা যদি কর্মক্ষম থাকেন তাহলে কিন্তু দেশের বাইরে গিয়ে বা দেশে থেকে তারা অনেক কাজ করতে পারেন, দেশের কল্যাণের জন্য কাজ করতে পারেন। কিন্তু মাদকের নেশায় ঝুঁকে গেলে এই কিছু বাই প্রোডাক্ট আছে। মাদকের নেশার জন্য সে চাঁদাবাজি করবে, দান্দাবাজি করবে, সন্ত্রাস করবে। কিন্তু এই নেশাটা যদি কাটিয়ে দেওয়া যায় এবং মাদক যেখান থেকে আসে সেই স্পটটি যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু তারা মাদক কেনার সুযোগ পাবে। মানে সামাজিক সমস্যা থেকে মানে দূর করা যাবে। মানে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকের উপর এই জোরদারকে আপনারা দুজনেই ইতিবাচক বলছেন। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিতে চাই। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। সংবাদ সম্প্রসারণে ফিরে এলাম। এটি নিবেদন করছে সালাম স্টিল, দৈনিক আমাদের সময় এবং দ্য বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক মাইনুল আলম এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান আছেন আমাদের সাথে। আমরা আসলে আজকে খেলার বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। একটি খুশির দিন আমাদের জন্য। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বাংলা ওয়াশ করেছে। আসলে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে 2-0 সিরিজ জিতেছে টাইগাররা। এর আগে একবার ওয়েস্ট ইন্ডিজে এরকম সিরিজ জয় ছিল। আমার মাইনুল আলম আপনার কাছে আসি, মানে রাতারাতি কি বাংলাদেশ ক্রিকেট পাল্টে গেল কিনা? বিশেষ করে টেস্ট ক্রিকেটে এরকম সাফল্য তো আমাদের অনেকদিন দেখি না। আপনি এর পেছনে কারণ কি মনে করেন? হ্যাঁ, টেস্ট ক্রিকেটে আমাদের একটু দুর্বলতা ছিল, আমরা খুব ভালো করতে পারিনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন আসরে।
কিন্তু এটা একটা অবাক কাণ্ড যে এই পাকিস্তানের মাটিতে, পাকিস্তান একটা শক্তিশালী দল, কারণ পাকিস্তান বহুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাদের পারদর্শী, তারা অলরাউন্ডার আছে, বিভিন্ন সাইডে ওদের ভালো প্লেয়ার আছে, এবং নতুন নতুন প্লেয়ারের অন্তর্ভুক্তি আসছে। এক্ষেত্রে একটা ব্যালেন্সড এবং ন্যাশনাল টিম, নাম্বার 1 টিমকে এভাবে পরাভূত করা, এবং আমাদের টাইগাররা যেভাবে ভালো খেলা খেলেছে এবং নৈপুণ্য ধরে রেখেছে, এটা এই টেনশন, এটা অচল অবস্থা, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যেও যে ওরা খেলেছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং এটা আনন্দের বিষয়। আমি আপ্লুত হয়েছি এবং আমি খুব চমৎকার ভাবে দেখলাম যে দুপুরবেলায় খেলা শেষ, ফলাফল আসার পর আমরা যখন লাইভ দেখছিলাম, কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরাসরি ফোন করেছেন, ক্যাপ্টেনের সাথে কথা বলেছেন, শান্তর সাথে কথা বলেছেন, এবং এই যে অনুপ্রেরণাদায়ক একটা অবস্থা, এবং এটা ওদের অনেক দূর নিয়ে যাবে। সত্যি সত্যি বাংলাদেশের আমাদের টাইগাররা এই যে ওয়াশ করলো, কি বলে, বাংলা ওয়াশ, বাংলা ওয়াশ করলো, এটা সামনের দিনগুলোতে এই ধরনের হবে। দেখুন, আমাদের ছেলে আছে, আমাদের খেলোয়াড় আছে, প্লেয়ার আছে, আমাদের তারকা আছে, টাইগার বাহিনী আছে। আপনি যদি তাদেরকে একটু উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন, মন খুলে ওরা খেলবে। আর ওদের যে প্রশিক্ষণ সহ যে বিষয়গুলো আছে, এগুলো রাজনীতির বাইরে থেকে পেশাদারিত্বের সাথে চালাতে হবে। এই যে ক্রিকেট বোর্ড নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটলো, ক্রিকেট কোনো ব্যক্তিত্ব, কোনো বোর্ডে, কোনো প্রতিষ্ঠানে অপরিহার্য না। এই যে নাজমুল হাসান পাপন সাহেব, উনি বিদায় নিয়েছেন, প্রায় 10-12 বছর ছিলেন শুনেছি, 12 বছর ছিলেন। কি প্রয়োজন ছিল? কোনো ব্যক্তি কি এখানে অপরিহার্য? এখানে কি কোনো ক্রিকেট সংশ্লিষ্ট সংগঠক, খেলোয়াড় কিংবা টিম মেকার কেউ কি আসতে পারতো না? এটা হচ্ছে ব্যাপার। এখানে রাজনীতির সুযোগ নেই। আমরা একদিক দিয়ে অন্তত এগিয়ে যাব, আমরা অনেক দিক দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, এই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাইনি। ক্রিকেটে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। ফুটবল ফেডারেশন পুনর্গঠন হলেও আমরা বিশ্ব আসরে আঞ্চলিক ফুটবল কিংবা এই অঞ্চলের যে আন্তর্জাতিক ম্যাচগুলোতে আমরা ভালো করব। শুধু সংগঠক দরকার, সুন্দরভাবে পরিচালনার জন্য শক্তি দরকার, এবং ছেড়ে দিতে হবে। মানে আপনি যেটি বললেন যে মানে পেশাদারিত্বের কথা বললেন মানিউল আলম, মানে সেটি খুব জরুরি নিশ্চয়ই। ধন্যবাদ। আমি একটু ইলিয়াস খানের কাছে যাই, খুব বেশি সময় যেহেতু নাই। মানে ক্রীড়াক্ষেত্রে সংস্কারের প্রসঙ্গ তো এসেছে, মানে সেখানে যিনি উপদেষ্টা আছেন তিনি আজকেও একটি ভিডিও বার্তাতেও সেই প্রসঙ্গ বলেছেন, যেটি বিসিবিতে আমরা এরই মধ্যে কার্যকর হতে দেখছি। মানে আপনি মানে সাফল্যের পেছনে কারণ তো আমরা খুঁজি, এই টিমই তো এর আগে খুব নাস্তানাবুদ হতে দেখেছে আমরা নিজেদের দেশের মাটিতেও। পাকিস্তানে যে বাংলা ওয়াশ, আপনি এটার পেছনের কারণ কি মনে করেন? এটি মূলত এই গণ আন্দোলনের সাথে এক সম্পর্ক রয়েছে। আমাদের খেলোয়াড়রা উজ্জীবিত হয়েছেন অনেক, এবং জনাব মানিউল যেটি বললেন যে এক ব্যক্তি 12 বছর ধরে ক্রিকেট বোর্ডের চিফ ছিলেন এবং তাকে সরানোই যাচ্ছিল না, নানা ধরনের ট্রোলও হয়েছিল, আপনি দেখেছেন। এই কারণে প্লেয়ারদের মধ্যে একজনের হত্যার সে কাজ করেছিল, বাট এখন তারা খুব উজ্জীবিত। বা আমার জানেন, আমি আবেগাক্রান্ত হয়ে যাই, আমার খেলাগুলো চোখে লেগে আছে। লিটন দাসের ব্যাটিং, তারপরে মিরাজের বোলিং, হাসানের বোলিং, আর চোখে লেগে আছে কিন্তু একদম। মানে এত ভালো লাগা কাজ করেছে যে 71 সালের একবার আমরা পাকিস্তানিদের হারিয়েছি, আবার এই খেলায় আবার হারালাম। আনন্দের অনুভূতি, 71 হারানোটি আমরা দেখিনি, বা আমরা ছোট ছিলাম অনেক। এবার আমরা উপলব্ধি করছি, এখন আনন্দের খবরগুলোই বেশি আসছে। ভালো দিক, আমাদের রেমিটেন্স পাঠিয়েছে অনেক, এই খেলায় এত বড় একটা বিশাল ব্যাপার। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ, কি ধরনের ওয়াশ, আপনি জাস্ট সেটি ফলো করুন। এটি দিয়ে আমাদের তরুণ প্রজন্ম আরো উজ্জীবিত হতে হবে। জনমানুল আরেকটি খুব ভালো কথা বলেছেন যে ফুটবল যেটি খেলা ছিল, জনপ্রিয় খেলা ছিল বাংলাদেশে এক সময়, সেখানে এক ব্যক্তি বসে আছেন বোধহয় 12 বছরের বেশি সময় ধরে, তিনি সরছেনই না। বাংলাদেশ 200-র মধ্যে কত 184 না 65 জন, আমি এখন আর র্যাঙ্কিং টেঙ্কিং এগুলো খোঁজও রাখি না। তো এটি তো হচ্ছে না, ফুটবল খেলা খুব অল্প পয়সায় খেলা যায়। পাড়ায় মহল্লা এখন বাচ্চারা খেলার মাঠ নাই, তাও যেটুকু আছে সেখানে তারা এখন ফুটবল খেলে না, ক্রিকেট খেলতে চায়। বাট ক্রিকেট কিন্তু এক্সপেন্সিভ খেলা, ধরেন ব্যাট কিনতে, তারপর অন্যান্য সরঞ্জাম কিনতে অনেক টাকা লাগে। কিন্তু একটি ফুটবল নিয়ে কিন্তু খেলতে পারে। যে অনেক ছেলেরা এখন নেশা করছে, তরুণ প্রজন্ম, তারা যদি খেলায়, তারা যদি ফুটবল খেলতে পারে,
সারা বিকেল ফুটবল খেললো, বাসায় গিয়ে বই পড়লো, ঘুমিয়ে পড়লো। বাট তাদের যদি খেলাধুলার সুযোগ না থাকে তখন কিন্তু তারা নেশা দ্রব্য এদিকে ঝুঁকে পড়ে। এতে আমাদের নানা সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তা আমি অনুরোধ করতে চাই যে যিনি ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তিনি নিশ্চয়ই উদ্যোগ নেবেন যে এই যে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। ফুটবল খেলা একসময় জনপ্রিয় খেলা ছিল বাংলাদেশে, মানে শুধু সবার মনে ক্রিকেট আছে, না, কিন্তু মানে আবাহনী জনপ্রিয় ভবনের সবগুলো খেলার, খেলার দিকেই আসলে একই সাথে যে সংস্কার কিংবা মনোযোগের কথা বলছেন সেটাই বললাম। বাট ওই যে কথাটি, ক্রিকেট খেলতে কিন্তু অনেক টাকা পয়সা লাগে, বাট ফুটবল খেলতে কিন্তু টাকা কম লাগে। সহজে যারা ফুটবল খেলতে চায় তারা একটি বল কিনেই খেলতে পারে। মানে সেই উদ্যোগ নেওয়া উচিত যাতে পাড়ায় মহল্লায় ফুটবল আগে তো সব জায়গায় খেলা হতো, আমরাও ছেলেবেলা খেলেছি, কিন্তু এখন কিন্তু আর এগুলো না। এখন মনে হয় যেন বাংলাদেশ শুধু ক্রিকেট খেলাই আছে, তা কিন্তু না। একদম স্পষ্ট ইলিয়াস খান আপনার বক্তব্য। আমাদের আলোচনার সময় আসলে শেষ, আরো দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো। আপনাকে ধন্যবাদ মাইনুল আলমকে এবং যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।